নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম অনেকদিন পর আপনাদের মাঝে। নতুন বছর কেমন কাটছে সকলের অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবী রচিত প্রহরী ছোট গল্পটি। শুরু করছি বন্ধুরা আমার আজকের পাঠ। বিদায় দিতে টুলুর মাও দরজা পর্যন্ত এলেন। হাসি মুখে বললেন, এবার তো লজ্জা ভাঙল, এসো আবার। পম্পা জুতোর ঘুঁটি আঁটছিল। মাথা তুলে জুতোর হাতটা ঝাড়তে ঝাড়তে শুকনো গলায় বলল, লজ্জা আবার কি? শুধু শুধু আসবো কেন? টুলুর মা তার মেয়ের বান্ধবীর কথার ধরনে একটু হেসে সরে গেলেন। হয়তো ভিতরে গিয়ে টুলুর পিসিকে বললেন, টুলুটা কি বোকা, ওই বন্ধুতে একেবারে গদ গদ। হয়তো বললেনও না, নিজের কাজেই হয়তো ডুবে গেলেন। টুলু অত জানে না। মা হাসলেন কি হাসলেন না তাও দেখল না। টুলু বিগলিত গলায় বলল, বন্ধুর বাড়িতে বুঝি শুধু শুধু আসতে নেই? আসিস রে আবার, কি যে ভালো লাগলো আজ। পম্পা বন্ধুর এই আবেদনে কিছুমাত্র নরম হলো না। রুক্ষ গলায় বলল, তার মানে তুই চাস রোজ আমাদের গাড়িটা ভাঙুক, কারখানায় পড়ে থাকুক, আর রোজ বৃষ্টি পড়ুক, কেমন? সুন্দরী বান্ধবীতে বিমুগ্ধ টুলু এ কথা বলে উঠতে পারল না। গাড়ি তো তোদের রোজই ভাঙে রে বাবা, মাসের মধ্যে 20 দিনই তো কারখানায় পড়ে থাকে, সে কি আমি চাই বলে? টুলু বন্ধুর এই অহেতুক উষ্মায় থতমত খেল। ভয়ে ভয়ে বলল, তা কেন চাইব রে? গাড়ি থামিয়ে বুঝি আসা যায় না? না, যায় না। পম্পা বোধ করি নিজের রুক্ষতাকে একটু পালিশ দেয়। রুক্ষতার একটা কারণ দর্শিয়ে সভ্য করে, নিজে গিয়েছিস একদিনও? টুলু হাঁফ ছেড়ে বাঁচে। টুলু অন্ধকারে আলো দেখতে পায়, তাই আরো বিগলিত হয়ে ঘাড় কাত করে বলে, এবার ঠিক যাব দেখিস, তুইও আসবি কিন্তু। পম্পা উত্তর দেয় না। পম্পা যেন শুনতেই পায় না। খুরতোলা জুতোয় খটখট শব্দ করতে করতে এগিয়ে যায়। এখান থেকে অথবা স্কুল থেকে এমন কিছু দূর নয় পম্পার বাড়ি, গাড়ির রাস্তাই নয়। তবুও মাসের মধ্যে 10টা দিনও জোড়াতালি দেওয়া অনেক হাত ঘোরা এই ভাঙা গাড়িটায় চড়ে স্কুলে আসতে হয় পম্পাকে। যদি পম্পা ওই মাঝে মাঝের লজ্জা থেকে অব্যাহতি পেতে আবদার ধরে, হেঁটেই যায় না মা? পম্পার মা অবাক হয়ে বলেন, হেঁটে যাবে? হেঁটে হেঁটে স্কুলে যাবে তুমি? কত মেয়েই তো যায় মা। পম্পার এই যুক্তিতে পম্পার মা রেগে ওঠেন। তার সর্বদা রজু মেখে তামাটে হয়ে যাওয়া মুখটা লাল হয়ে যায়। চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, খালি মুখে মুখে তর্ক, স্কুলে তো আর কোনো ম্যানার্স শেখায় না, এইটি শেখায়। হবে না কেন? যেমন বাজে স্কুল আর যেমন বাজে পাড়া। যে মেয়েরা হেঁটে যায় তাদের গাড়ি নেই বলেই যায়, বুঝলি? বাজে পাড়ায় কেন পড়ে আছেন পম্পার মা? আর বাজে স্কুলে মেয়েকে ফেলে রেখেছেন কেন? পম্পা সে প্রশ্ন করতে এখনো শেখেনি বলেই হয়তো সর্বদা এই ধিক্কারের বুলিটা আউড়ে নেন পম্পার মা। পম্পার মার বড় মেয়ে শম্পা এ প্রশ্ন করত, বলতো, আছো কেন বাবা এই বাজে পাড়ায় পড়ে? তোমার সেই চিরপরিচিত সাহেব পাড়ায় 3 তলার ফ্ল্যাটে ওঠো না গিয়ে, দাও না মেয়েদের
অভিজাত বিদ্যা মন্দিরে? বড় মেয়ের প্রখর রসনাকে ভয় করতেন পম্পার মা নন্দিতা বোস। অভিমানের গলায় বলতেন, তোমাদের বাবা যে এখন আর নেই সেটা বোধ হয় ভুলেই গেছ। শম্পা গম্ভীর গলায় বলতো, ভুলে আমি যাইনি মা, তুমিই গেছ। ভিখিরির মতো থাকি সেইটাই তবে তুমি চাও? বলতেন নন্দিতা বোস। শম্পা বলতো, ভিখিরির মতন কি ফকিরের মতন তা আমি জানি নে মা, অবস্থার মতন থাকাই ভালো, সেটাই বলি। বাড়ি ভাড়ার দায়ে বাড়ির সব ফার্নিচারগুলো যখন ছেড়ে চলে আসতে হয়েছে, আবার কেন ভাড়া করা সোফা সেটি কার্পেটের ধুলোয় ঘর বোঝাই করছো মা? নন্দিতা বোস মেয়েদের কথায় বসে পড়তেন। অবাক হয়ে বলতেন, কেন করছি? ওগুলো না হলে চলবে? কেন চলবে না? নন্দিতা বোসের বড় মেয়ে মাকে যেন ধূলিসাৎ করে দিত। সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম নেই, ফ্রিজ নেই, রেডিওগ্রাম নেই, গাড়ি নেই, ড্রাইভার নেই। এমন বাড়ি কি কখনো দেখনি তুমি? এ পাড়ায় তো অনেকেরই নেই এসব। মানুষ নয় তারা। শুনে নন্দিতা উত্তেজনায় ফেটে গিয়ে প্রায় ফেন্ট হয়ে যেতেন। বলতেন, ওদের সঙ্গে আমার তুলনা করছিস তুই? করতে পারছিস? ওই যারা ছাদে উঠে বড়ি লাগায়, বিছানা রোদে দেয়, তাদের সঙ্গে তোর মার তুলনা করতে তোর একটুও কষ্ট হলো না? শম্পা বড় শক্ত মেয়ে। শম্পা মার এ ভেঙে পড়া অভিমানেও টলত না। বলতো, তোমার এই দারিদ্র ঢাকবার দীনতা দেখে যে আরো বেশি কষ্ট হয় মা। ঈশ্বর জানেন কোথা থেকে কি করো তুমি। তবে তুমি যদি এই গোলক ধাঁধার মধ্যে থেকে বেরিয়ে এসে ওদের মতো ছাদে বড়ি দিতে পারতে মা, হয়তো তুমিও বাঁচতে, আমরাও বাঁচতাম। এইরকম কড়া কড়া আর নিষ্ঠুর কথা ছিল বড় মেয়ের। তা সে মেয়ে বিয়ে করে বরের ঘরে চলে গেছে। নন্দিতা বোস বেঁচেছেন। সেই হাবাতে জামাইকে দু চোখে দেখতে পারেন না নন্দিতা। এখন সব আশা পোষণ করেছেন এই ছোট মেয়েটিকে ঘিরে। এটি তার মনের মতো, তাকে জমের মতো ভয় করে। যেটুকু যা প্রতিবাদ জানায় আবদারের সুরে, দিদির মতো কড়া গলায় নয়। অথচ বাইরে ইতিমধ্যেই চড়া গলায় কথা বলতে শিখেছে, লক্ষ্য করেছেন নন্দিতা। তা তিনি লক্ষ্য করে পুলকিত হয়েছেন। বাড়ির চাকর পম্পার ভয়ে কাঁটা হয়। ড্রাইভারকে পম্পা শাসনের সুরে নির্দেশ দেয়। শাড়ি ধরেনি, স্কার্টের কাল চলছে এখনো, তবু ডাঁট হয়েছে। মনের অগোচর চিন্তা নেই। নন্দিতার গোপন ইচ্ছা মেয়েটাকে সিনেমায় নামান। সেই চেষ্টাতেই ঘোরাঘুরি করছেন। একে ধরছেন, তাকে ধরছেন। নামালে এই কম বয়স থেকেই নামানো ভালো। কিছুটা উপসত্ত্ব নন্দিতার হাতে আসবে। বড় হয়ে গেলে বিশ্বাস নেই। মেয়ে সন্তান বেইমানের জাত। বেইমানি করতে শেখার আগেই যদি নন্দিতা এই বিরক্তিকর পাড়া থেকে উঠে যেতে পারেন, যদি গৃহসজ্জার কিছু উপকরণ কিনে নিতে পারেন, যদি কিছু নগদ টাকা ব্যাংকে ভরে ফেলতে পারেন, বাকি জীবনটা আর উচ্চবৃত্তি করে কাটাতে হয় না। তবে এসব চিন্তা আর এর সব চেষ্টা নিতান্তই সঙ্গোপনে রেখেছেন নন্দিতা। সন্ধ্যার আসরে তার যেসব পুরনো বন্ধু বান্ধবরা এসে আসর জমান, ঘুণাক্ষরেও তাদের কানে তোলেন না। পৃথিবীকে যত দেখেছেন নন্দিতা, বুঝেছেন জগতে বন্ধু কেউ নেই, সবাই আসলে ছদ্মবেশী। অতএব অন্তরঙ্গ করতে যান না কাউকেই। আসে,
তাস খেলে, আড্ডা দেয়, চা কফির শ্রাদ্ধ করে। মিসেস বোসের বাড়ির চা কফির মতো চা কফি যে আর কোথাও খায়নি সে কথা শোনায়। গাড়ির শব্দ তুলে আবার বেরিয়ে যায়। হ্যাঁ, গাড়িবান বন্ধুই জনা কয়েক আছে নন্দিতার। দামি চা, দামি কফি আর দামি প্রসঙ্গ, এই দিয়ে আটকে আটকে রেখেছেন তাদের নন্দিতা বোস। না রেখেই বা উপায় কি? ধু ধু মরুভূমির মতো সন্ধ্যাটা কাটাবেন কি করে? স্বামী থাকতে কি সমারোহময় জীবন ছিল, কি ঔজ্জ্বল্য ছিল। এইসব সন্ধ্যাগুলিতে কত সব প্রতিষ্ঠাপন্ন ব্যক্তিরা আসতেন, কি জমজমাটি তাসের আড্ডা চলত। সেসব একেবারে মুছে ফেলবেন মন থেকে, জীবন থেকে। একটা মাংসপিণ্ডের মতো পৃথিবীর একপাশে পড়ে থেকে শেষ দিনের দিন গুনবেন শুধু। সে যন্ত্রণা বৈধব্যের যন্ত্রণার থেকেও যে বেশি। আমি একটা মানুষের মতো মানুষ ছিলাম, আর রইলাম না। মানুষের সমাজ থেকে খারিজ হয়ে গেলাম আমি। আমি আমি নামক মানুষটার আর কোনো অস্তিত্ব রইল না। মৃত বোস সাহেবের বিধবা, কেবলমাত্র এই পরিচয়টুকু সম্বল করে গরিব দুঃখীর মতো কোনো মতে কাটিয়ে চলেছি। এ অবস্থার থেকে আত্মহত্যা করা তো অনেক বেটার। আত্মহত্যাটা যখন করছি না, বাঁচতেই যখন হচ্ছে, তখন মানুষের মতো করেই বাঁচতে হবে। বাঁচতে হবে ড্রয়িং রুম, ডাইনিং রুম সাজিয়ে, টবে ক্যাকটাস লাগিয়ে, দেওয়ালে শিল্প রুচির নমুনা ঝুলিয়ে, স্বপ্নপুরীর আলো জ্বালিয়ে, গানের সুর, হাসির সুর আর কাঁটা চামচের টুংটাং সুর তুলে। এই হচ্ছে জীবন দর্শন মিসেস বোসের, এই জীবনযাত্রার নীতি। পাড়াটা বাজে, তাই নিন্দে ওঠে। মহিলাটি যে বিধবা হয়েও বৈধব্যের বেশ ধারণ করেন না, সিফন, লাইলন, জর্জেট, ড্রেকন এসব পরেন। এটা পড়শিরা আলোচ্য বিষয়ের মধ্যে রাখে। সন্ধ্যা হতেই যে নন্দিতা বোসের দরজায় খান ৩-৪ গাড়ি এসে জমে, আর তারপর তার বারান্দায় তাসের আড্ডা জমে, এতে তারা উত্তেজিত হয়। আর এই গৃহকর্তাহীন গৃহে যখন পুরুষ গলায় হাসির হররা ওঠে, তখন রীতিমতো সন্দেহের চোখেই দেখে। নন্দিতা বোসকে অবশ্য কেউ কিছু বলে যায় না, তবু তিনি জানেন এসব, জানেন অনুভবের মধ্যে দিয়ে, কিন্তু কেয়ার করেন না। ওদের অভিমতকে মূল্য দেবেন, এমন অধঃপতন যেন না হয় তার। কবে যে এই মেয়েটা সম্পর্কে একটা ব্যবস্থা করে ফেলে, একটু দাঁড়িয়ে পড়বেন সেই আশায় হন্যে হয়ে বেড়ান। তবু তৃপ্তিতেই আছেন, শান্তিতে আছেন, কারণ বড় মেয়ের তীব্র চক্ষুর দহনটা গেছে। পম্পার দৃষ্টিতে সমালোচকের তীক্ষ্ণতা নেই। পম্পাকে ধরে ধরে শোনাতে হয় না। বিধবার উপযুক্ত প্লেন সাদা চিকন মলমল ভয়েল শাড়ি কেনবার ক্ষমতা হচ্ছে না বলেই এখনো এই বহু বর্ণের শাড়িগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন নন্দিতা। গয়নাগুলো আলমারিতে ড্রয়ারে রাখলে চাকর বাকরে চুরি করতে পারে, এই ভেবেই গায়ে চড়িয়ে রাখতে হয়েছে। আর রান্নাঘরে দুরকম ব্যবস্থা খরচ সাপেক্ষ বলেই এক হেসেলেই পড়ে আছেন। না, পম্পাকে এসব শোনাবার দায় নেই। পম্পা এসব জানেও না। স্কুল থেকে পম্পা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ। ওর যা অভিযোগ গাড়িটা নিয়ে। গাড়িটা রোজ রোজ ভাঙে, লজ্জা করে। নন্দিতা ছোট মেয়েকে ভালোবাসেন বলেই যে কথার সুরে বিগলিত করুণা হন তা নয়, দৃঢ় কণ্ঠে বলেন, যাদের কাছে লজ্জা হয় তাদের কাছে তোমাদের
নতুন গাড়ির কথা বলে রাখতে বলেছিলাম। তা কি তুমি ভুলে গেছো? বারে বা, 2 বছর ধরেই তো বলছি গাড়ির জন্য অ্যাপ্লাই করা হয়েছে। যতদিন না পাওয়া যায় ততদিন এই পুরনোটা দিয়েই। এতদিন হয়ে গেল। আরও অনেক দিনও হতে পারে পম্পা। গাড়ির ব্যাপার যারা জানে তারাই জানে কোনো ভালো মডেলের নতুন গাড়ি একটা পেতে কতদিন সময় লাগে। অতএব পম্পা চুপ করে যায়। পম্পা তার দিদির মতো তীক্ষ্ণ হাসি হেসে বলে উঠতে জানে না। কতদিন আর বাতাসে প্রাসাদে নির্মাণ করে চালাবে মা? মায়ের বকুনিতে চুপ করে যাওয়াই ওর স্বভাব। ও নিজে যখন ঝি চাকর ড্রাইভারকে বকে তখন এই নীরবতার শোধ নেয়। তবে আজ পম্পা স্কুল থেকেই নীরব হয়ে এলো। নন্দিতা বললেন, স্কুল থেকে এসেই বই নিয়ে বসেছ কেন? হাত মুখ ধোও, সাফ জামা পরো, খেলাধুলো করো। পম্পা বললে, ভালো লাগছে না। নন্দিতা শঙ্কিত হলেন। নন্দিতা জানেন এই ভালো লাগছে না কথাটা খুব খারাপ। মেয়েগুলোকে যতই ফ্রক পরিয়ে, স্কার্ট পরিয়ে আর বাচ্চা সদৃশ্য ব্যবহার করে বাচ্চা সাজিয়ে রাখবার চেষ্টা করা হোক, বয়সটা ঠিকই সময় মতো পাজামি করে। ওই ভালো না লাগাটা এই বয়সেরই রোগ। ভালো লাগছে না মানেই নির্ঘাত কাউকে ভালো লেগেছে। অতএব এই সর্বনাশের জ্বর মারতে উঠে পড়ে লাগেন নন্দিতা। জোর করে ওঠান মেয়েকে, নিজে হাতে সাবান মাখিয়ে দেন, জামা পরিয়ে দেন। আর পম্পা যে কত অবোধ, কত বাচ্চা, তার বহুবিধ ফিরিস্তি দাখিল করেন তার কাছে। তবু পম্পার ভালো লাগে না পরদিন স্কুলে যেতে। গাড়িটা কারখানা থেকে না ফেরা পর্যন্ত যে ভালো লাগবে এ আশা শক্ত। সত্যি, কালকে কি কম অপদস্থ হয়েছে? গাড়িটা চলতে গিয়ে কিছুতেই স্টার্ট নিল না। মেয়েরা হি হি করে হাসতে লাগলো। রাগ করে হেঁটেই চলে আসছিল। সে সঙ্গে সঙ্গে টুলুটাও আসতে লাগলো। আর ঠিক টুলুদের বাড়ির কাছাকাছি আসতেই কিনা আচমকা এক প্রবল বৃষ্টি। নিরুপায় হয়েই তো টুলুদের বাড়িতে ঢুকতে হলো, খেতে হলো, বাড়িটা দেখতে হলো, আর বাড়ির সকলের সঙ্গে কথা বলতে হলো। এত সবের কিচ্ছু হতো না যদি গাড়িটা স্টার্ট নিত। অতএব গাড়ি কারখানা থেকে না ফেরা পর্যন্ত পম্পা স্কুলের দিকেই নেই। পম্পা স্কুলের দিকে নেই, কিন্তু স্কুল পম্পার দিকে এগিয়ে এলো। এলো টুলুর মূর্তি ধরে। আজই এসে হাজির হবে টুলু, এ কথা কে জানত? তা টুলু যেন শুধু বেড়াতে নয়, স্কুলের প্রতিনিধি হয়েই এলো আজ। স্কুলে যাসনি কেন ভাই? সন্তর্পণে দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল টুলু। জুতো খুলতে খুলতে, অসুখ করেছে? অসুখ করতে যাবে কি দুঃখে? পাল্টা প্রশ্ন করে পম্পা। একদিন গেলাম না, ইচ্ছে হলো না। জুতো খুলছিস কেন? ছি, পরেই চলে আয়। আমাদের অমন তোদের বাড়ির মতো বাড়ি ঢুকেই জুতো খুলতে হয় না। আয়, আয় না। টুলু কুণ্ঠিত হাসি হেসে আস্তে পা বাড়িয়ে বলে, কার্পেটের ওপর জুতোর ধুলো লাগবে না? কার্পেটের ওপর? খিলখিল করে হেসে ওঠে পম্পা, বলে, জুতোর জন্যেই তো কার্পেট। কি বোকা রে তুই, দেখিসনি নাকি কখনো? টুলু অস্বীকার করে না, সুকণ্ঠ হাস্যে জানায়, না রে, ঘরে ঘরে এত কার্পেট টার্পেট পাতা বাড়ি সে দেখেনি কখনো। তার একজন পিসিমার বাড়িতে গদি দেওয়া চেয়ার আছে বটে, কিন্তু কার্পেট নেই। তারপর সে তার প্রশ্নটা জানিয়ে বসে, দুটো ঘরের তো মেঝেই কার্পেট পাতা। গরম হলে তোর মা কোথায় শোন তবে? পম্পার চক্ষু স্থির হয়ে যায়। এ হেন একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে এ তার মাথার বাইরে। অবাক হয়ে গেল।
গরম হলে তো পাখাই খুলবেন, মাটিতে আবার শোয় নাকি মানুষ? তোদের বাড়িতে বুঝি পাখা নেই? টুলু শান্ত প্রতিবাদ জানায়। থাকবে না কেন, সব ঘরেই তো আছে। তবু মা, পিসি, ঠাকুমা সবাই বলে মাটিতে গড়াগড়ি না দিলে কি শরীর শীতল হয়? আমাদের শুতে দেয় না, বলে ঠান্ডা লাগবে। এত ইচ্ছে করে। পম্পা ভারী কৌতুক বোধ করে ওর কথায়। মাটিতে পায়ের নিচের ধুলোবালিতে শুতে ইচ্ছে করে মানুষের। হে একটা হাসির কথা বই কি। তা হাসির কথা এত রকম বলে টুলু, হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যায়। বলে কিনা চারিদিকে শুধু পুতুল, ফুলদানি, লাল গাছ, ফুল গাছ, এসবের মধ্যে থাকতে অস্বস্তি হয় না তোদের? হাঁটতে চলতে ভয় ভয় করে না? বলে বাড়িতেও তোরা সারাক্ষণ জুতো পরে থাকিস, তোর মা পর্যন্ত। পম্পা হেসে গড়ায়। জুতো কি রে, চটি তো। টুলু অপ্রতিভ হাস্যে বলে, আহারে, চটি বুঝি আর জুতো নয়? যা পায়ে পরা হয় তাই জুতো। পম্পা বিদ্রূপের হাসি হাসে। যেমন মোজা, খড়ম, মল, পায়জোর, তোড়া। হ্যাঁ, এইসব পুরনো গহনার নাম উল্লেখ করে পম্পা। করতে পারে, কারণ ওই পুরনোগুলো তো আর পুরনো নেই। নবকলেবরে এ যুগের আসরে নেমে এসে ঘুঙুর বাজাচ্ছে। নন্দিতা বোস সম্প্রতি নিজে একজোড়া চুটকি গড়িয়েছেন, আর মেয়ের জন্যে ঘুঙুর গাথা মল গড়াতে দিয়েছেন। মিস্টার বোসের রূপো বাঁধানো শখের ছড়ি ছিল একটা, আর রূপোর সিগারেট কেস। পরেই তো ছিল সেগুলো, কিন্তু টুলু সবটাই ঠাট্টা ভাবে। হেসে বলে, এতও জানিস রে বাবা? তবু টুলু সব কিছু দেখেই বলে, কি সুন্দর রে, কি সুন্দর ভাই, সবচেয়ে খাবার টেবিল দেখে ঠিক যেন সিনেমার ছবির মতো দেখতে লাগছে রে পম্পা। প্রতিদিন তোরা ছুরি কাটা দিয়েই খাস, অসুবিধে হয় না? এ পাড়ার টুলুর বয়সী সব মেয়েই যে টুলুর মতো এত হাবা তা নয়। বিস্মিত হলেই যে বিস্ময় প্রকাশ করতে নেই, প্রকাশ করা মানেই খেলো হয়ে যাওয়া, এ তারা খুব জানে। যে বস্তু জীবনেও দেখেনি, তা দেখেও তারা অবলীলায় বলতে পারে, কত দেখেছি। তাছাড়া তারা টুলুর মতো প্রতি পদে এত বিস্মিতও হয় না। তারা এদিক ওদিক থেকে অনেক কিছু দেখে শুনে পরিপক্ক। টুলুটাই কাঁচা, কারণ টুলুদের বাড়িটাই অন্যরকম। ওদের বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, নিত্য তার সেবা। সন্ধ্যায় ওদের বাড়িতে যে শব্দ ওঠে, সে শব্দ আরতির ঘণ্টা, কাঁসরের শব্দ। ওদের তিন কুলের সবাই বৈষ্ণব। টুলুদের বাড়িতে মাংস ঢোকে না, বড়রা কেউ মাছ খায় না। জল খেয়ে হাত ধুতে হয় টুলুদের। স্কুল থেকে এসে জামা ছাড়তে হয়। ওর জানি তো জগতে অনুষ্ঠান মানে মা, ঠাকুমা, বাবা, পিসিদের গুরু আশ্রমের উৎসব। ছুটি ছাটা হলেই গুরুদেবের কাছে ছোটেন ওরা সপরিবারে। টুলুর কাছে তাই পম্পাদের বাড়িটা প্রায় একটা ভিন্ন জগৎ। তাই টুলু মুগ্ধ হচ্ছে, অবাক হচ্ছে, তবু প্রশ্ন করছে। বলছে, রোজ তোরা এইরকম টেবিলে ফুল সাজিয়ে, এত সব কাঁচের জিনিসপত্র সাজিয়ে ছুরি কাটা দিয়েই খাস, অস্বস্তি হয় না? আর তারপর কুণ্ঠিত একটু হাসির সঙ্গে বলে ফেলেছে, আমি কিন্তু ভাই হাত দিয়েই খাবো, রাগ করবি না তো? এতে আর হেসে হেসে পেটে ব্যথা ধরে যাবে না পম্পার? কিন্তু কে ভেবেছিল শুধু পেটেই নয়, বুকে ব্যথা ধরিয়ে দিতে পারে টুলু। ছুরি ধরতে পারে না সেটা ভুল, পারে, তবে প্রয়োগ পদ্ধতিটা বোধ করি উল্টোপাল্টা।
তাই ছুরিটা নিজের মুখের কাছে না এনে বন্ধুর বুকের খাঁজে বসিয়ে দেয়, আর দেয় একেবারেই অবলীলায়। খেতে দিয়েছিলেন নন্দিতা বোস, মেয়ের বান্ধবীকে নিজের সঙ্গে চা দিয়েছিলেন সোনালি পেয়ালায়। খাও খাও করে যত্নও করেছিলেন এবং খাওয়ার পর বলেছিলেন, যাও ড্রয়িং রুমে বসো গিয়ে। বন্ধুর মার নির্দেশ পালন করল টুলু, এ ঘরে এসে বসল, কিন্তু বসার সঙ্গে সঙ্গে সেই ছুরিখানা বসল বন্ধুর বুকে। তুই কি অসভ্য রে পম্পা, মিছে মিছে বললি তোর বাবা নেই, ও কি বিশ্রী ঠাট্টা রে। পম্পা থতমত খেল। পম্পা অবাক হয়ে তাকালো। পম্পা হঠাৎ তার বান্ধবীর মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দিহান হল, তবু রুক্ষ গলাতেই বলে উঠল, ঠাট্টা মানে? বাহ, ঠাট্টা নয় তো কি? টুলু বোকা বোকা হাসি হাসে। তোর যদি বাবা নেই তো তোর মা সধবা হলেন কি করে? সধবা? সধবা মানে কি? ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে ওঠে পম্পা। টুলু এই উত্তাপের অর্থ খুঁজে পায় না। বয়সের পক্ষে অনেক নির্বোধ হাবা টুলু। ভয়ে ভয়ে বলে, সধবা জানিস না? যারা শাড়ি পরে, গয়না পরে, মাছ খায়, তোর মা তো। পম্পা কি তবে ওর নিতান্ত মুগ্ধ ভক্ত সহপাঠিনীর গালে প্রচণ্ড একটা চড় মারবে? না, এক্ষুনি তাকে ধাক্কা দিতে দিতে বাড়ির বার করে দেবে। দুটোর একটা ভাবল পম্পা, কিন্তু দুটোর একটাও করল না। হঠাৎ হেসে উঠল, খিলখিল করে ধাক্কা দেওয়া হাসি। এ হাসির সুর কি পম্পা নন্দিতা বোসের গলা থেকে চুরি করে নিয়েছে? কোন ফাঁকে নিল? নন্দিতা বোসের বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসেন, ওই সুরেই না হাসেন নন্দিতা। হেসে হেসে গড়িয়ে গড়িয়ে বলেন, হ্যাঁ, আপনি যে একেবারে পেটেন্ট বাড়িওয়ালা হয়ে গেলেন দেখছি। ঠিক সিনেমা থিয়েটারে দেখা রোগী বাড়িওয়ালার মতো দেখাচ্ছে আপনাকে। নেবেন মশাই, নেবেন, একটু ধৈর্য ধরুন, সামনের মাসেই একেবারে 3 মাসের ভাড়া নিয়ে নেবেন। ব্যাংকের ড্রাফটটা না আসায় এত মুশকিলে রয়েছি। হাসি দিয়েই আবার কথা শেষ করেন নন্দিতা। মায়ের সেই হাসির গলাটা চুরি করে বসে পম্পা, আর তেমনি গড়িয়ে গড়িয়ে বলে, এ মা, হ্যাঁ এখনো কি সেকেলে আছিস রে তুই টুলু? হ্যাঁ, একেবারে পেটেন্ট পল্লী সমাজের পদ্মপিসি। ওসব বাজে বিটকেল নিয়মগুলো এখনো আছে নাকি? একজন মরে গেছে বলে আর একজন চিরকাল আর কিছুই খাবে না, এর কোনো মানে হয়? মা তো মুরগিও খান। টুলু হঠাৎ উঠে পড়ে, যেন পম্পার এই সাংঘাতিক মারাত্মক পরিহাসের ধরনে বড্ড বেশি ভয় পায়। তাই তাড়াতাড়ি বলে, আচ্ছা ভাই, যাচ্ছি তাহলে, দেরি হলে ঠাকুমা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।